হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ওয়ান্স अगेन। আজকে আমাদের টপিক ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং ইলেকট্রিসিটি, ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং কারেন্ট, ফ্রিকোয়েন্সি অফ অল্টারনেটিং ইএমএফ। মূলত আমরা যে সমস্ত ইলেকট্রিক্যাল মেশিনের দ্বারা অল্টারনেটিং ইলেকট্রিসিটিটা প্রডিউস করি, তোমরা জানবে সে সমস্ত ইলেকট্রিক্যাল মেশিন, কমনলি ইলেকট্রিক্যাল মেশিন যেমন অল্টারনেটর, জেনারেটর, ইভেন আফটার ডিসি জেনারেটর। নিশ্চয়ই ভাবছো যে ডিসি জেনারেটর এক্সাম্পল কেন দিলাম, এখানে তো আমরা ডিসি প্রডিউস করি না। কিন্তু তোমাকে বলে রাখি, আমরা ডিসি জেনারেটরে যে ইএমএফটা প্রডিউস করি সেই ইএমএফটা কিন্তু আর্মেচার কন্ডাক্টরে কিন্তু অল্টারনেটিং ইন নেচারেরই হয়। আমরা সেখান থেকে আউটপুটটা ডিসি পাই বিকজ অফ আ সুইটেবল কমিউটেটর। কমিউটেটরের থ্রু দিয়ে আমরা এসিটাকে ডিসি করে নিই, কিন্তু ডিসি জেনারেটরেও কিন্তু অল্টারনেটিং ইএমএফটাই জেনারেট হচ্ছে। তোমরা নিশ্চিতভাবে জানো যে যে সমস্ত মেশিনে, ইলেকট্রিক্যাল মেশিনে অল্টারনেটিং ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু তারা যে প্রিন্সিপালটা অনুসরণ করছে সেটা হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সুতরাং যেখানে যেখানে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই প্রিন্সিপালে ইলেকট্রিসিটি কিংবা ইএমএফ প্রডিউস হবে, সেখানে নিশ্চিতভাবে সেই ইলেকট্রিসিটির একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকবে। আজকে আমরা সেই ফ্রিকোয়েন্সিটা কিভাবে ডিটারমাইন করব, যে কত হার্টসের ফ্রিকোয়েন্সির ইলেকট্রিসিটি এখানে প্রডিউস হচ্ছে, সে তার যাবতীয় ফর্মুলা কি সেগুলো আমরা প্রুভ করব। এবং কেন এই জাতীয় ফর্মুলা তৈরি হলো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, যে তুমি পড়ে থাকবে, বইতে নিশ্চিতভাবে পড়ে থাকবে যে ফ্রিকোয়েন্সি ডিটারমিনেশনের যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের যে ফর্মুলা সেটা হলো F ইকুয়ালস টু NP বাই 120। কেন এরকমটা হলো, অনেকেই আমাকে বারংবার প্রশ্ন করেছে যে কেন স্যার এরকম হলো, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু NP বাই 120 কেন হলো। তো আমরা সেগুলো সমস্তটাই ডাউট ক্লিয়ার করে দেবো। তোমাকে শুধু অনুরোধ করব যে শেষ পর্যন্ত তুমি যদি ভিডিওতে থাকো তাহলে তুমি ফ্রিকোয়েন্সি সম্পর্কিত, কেন ফ্রিকোয়েন্সির রিলেশন এরকম, কেন ফ্রিকোয়েন্সির ফর্মুলা এরকম, তুমি কিন্তু সমস্ত বিষয়টা জানতে পারবে। তো ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে আমরা ডেফিনেশনে জেনেছি যে ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ সাইকেল কমপ্লিটেড ইন 1 সেকেন্ড। মানে একটা অল্টারনেটিং ইলেকট্রিসিটি একটা সিস্টেমে, সেই সিস্টেমটা মূলত সেই সিস্টেমটা 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট করছে, যেখানে সাইকেল ইকুয়ালস টু আমরা জানি 360 ডিগ্রি ইলেকট্রিক্যাল, 360 ডিগ্রি ইলেকট্রিক্যাল। তো আমি বলছি যে এই ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু নাম্বার অফ সাইকেল কমপ্লিটেড ইন 1 সেকেন্ড। এখন আমি পুরো ব্যাপারটা একদম প্রথম থেকে ব্রিফলি আলোচনা করছি, বিষয়টা একটু বোঝার চেষ্টা করবে আর সাথে থাকবে। দেখো কেন এরকমটা হলো, যেখানে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু NP বাই 120। অনেকে প্রশ্ন করেছে যে স্যার why not F ইকুয়ালস টু N বাই 60। এরকম প্রশ্ন, অনেক সঙ্গত প্রশ্ন যদিও এটা, কিন্তু এরকমটা কেন হয় না সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। দেখো ডিসি জেনারেটর কিংবা অল্টারনেটর যাই বলো না কেন, তো এটা একটা তোমার সাপোজ জেনারেটর যেখানে অল্টারনেটিং ইলেকট্রিসিটি প্রডিউস হয়। অল্টারনেটিং ইলেকট্রিসিটি প্রডিউস হতে গেলে সেখানে কি হতে হবে, জেনারেটরের এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ এটা ইয়ক, এটা সাধারণত তৈরি হয় কাস্ট আয়রন অথবা কাস্ট স্টিল দিয়ে, কাস্ট আয়রন অথবা কাস্ট স্টিল দিয়ে ইয়কটা তৈরি হচ্ছে। ইট শুড বি আ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ইয়ক শুড বি মেড অন বাই আ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এখানে আমরা কি করি, এখানে যথারীতি পোল থাকে। তো সাপোজ মনে করা যাক যে এটা একটা পোল, এদিকেও একটা পোল, এটা একটা পোল যথারীতি। তো আমি প্রথমে দুটো পোলের একটা জেনারেটর নিয়ে আলোচনা করব, তারপর আমরা পোল সংখ্যা বাড়িয়ে দেখব যে কি হচ্ছে। তো এগুলো হচ্ছে ম্যাগনেটিক পোল। এই ম্যাগনেটিক পোলটা মনে করা যাক এটা নর্থ পোল, এটা সাউথ পোল। সুতরাং স্বভাবতই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স পাস হবে। দেখো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো পাস হবে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমি যেটা ড্র করছি সেটাই একদম স্ট্রেট ওয়েতে কিন্তু ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো পাস হচ্ছে। এবং নর্থ থেকে সাউথ পোলে থ্রু দা এয়ার পাস হওয়ার পরে এই সাউথ থেকে কিন্তু আবার নর্থে রিটার্ন চলে যাচ্ছে,
রিটার্ন চলে যাচ্ছে থ্রু দা কোর মেটেরিয়াল। এই কারণেই আমি বলেছিলাম যে ইয়ক শুড বি মেড অন ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। সুতরাং এই সাউথ পোল থেকে আবার কিন্তু এভাবে নর্থ পোলে ফেরত যাচ্ছে, একটা ম্যাগনেটিক সার্কিট কমপ্লিট হচ্ছে। এগুলো অন্য বিষয়, কিন্তু এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস হচ্ছে। ফ্যারাডেস কি বলছেন? ফ্যারাডেস বলছেন যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্মও হতে পারে কিংবা ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জেবলও হতে পারে। তো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি এরকম করা যায় যে কোনো কন্ডাক্টর মিন্স তড়িৎ পরিবহনে সক্ষম এরকম মেটেরিয়ালকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করানো যায়, মানে রাখা যায়, তাহলে ওই কন্ডাক্টরে একটা ইএমএফ জেনারেট হতে পারে। কি করে না, ওই কন্ডাক্টরে চেঞ্জেবল ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স লিংক করতে হবে। তো এগুলো আমি রাখছি না, এগুলো অবশ্যই আছে, এই লাইনগুলো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স গুলো আছে। তো এখানে আমি কি করব, একটা কন্ডাক্টরকে প্লেস করব। সাপোজ মনে করা যাক যে আমি একটা কন্ডাক্টর যেটা হচ্ছে এবি একটা কন্ডাক্টরকে এভাবে এখানে প্লেস করলাম, এ বি একটা কন্ডাক্টরকে। তো উনি বলছেন যে এই কন্ডাক্টরে চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স লিংক করতে হবে। ধরে নেওয়া যাক যে এই ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম, মানে এই যে ম্যাগনেটটা এখানে তৈরি করা হয়েছে এটা সাপোজ দ্যাট ডিসি। অল্টারনেটরে তাই করা হয় যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করা হয় সেটা ডাইরেক্ট ইলেকট্রিসিটি দিয়ে করা হয়, কাজে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আমরা পাই। যদিও পোলটা যখন রোটেট করে সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু চেঞ্জেবল হয়ে যায়। তো এবি কন্ডাক্টরকে এভাবে প্লেস করলাম। নিশ্চিতভাবে এটা যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে এই কন্ডাক্টরের দ্বারা যে ফ্লাক্সটা লিংক করবে সেটা কিন্তু ইউনিফর্ম ফ্লাক্স লিংক করবে। কাজেই এটা এই মুহূর্তে কন্ডাক্টরটা যে পজিশনে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সমস্ত ফ্লাক্স নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে পাস হয়ে যাচ্ছে, কিন্তু কন্ডাক্টরের সারফেস, এই যে সারফেসে কোনো ফ্লাক্স লিংক করছে না। কাজেই লিংক না করার জন্য এখানে কন্ডাক্টরে এই মুহূর্তে কোনো ইএমএফ প্রডিউস হচ্ছে না। একবার ভেবে দেখো যে এই কন্ডাক্টরটাকে যদি আমরা কোনো এমন বন্দোবস্ত করতে পারি যে একটা নির্দিষ্ট আরপিএম এ কন্ডাক্টরটা ঘুরছে, সাপোজ একটা নির্দিষ্ট আরপিএম এ কন্ডাক্টরটা ঘুরছে, সাপোজ দ্যাট ক্লকওয়াইজ ডিরেকশন, যে কোনো ডিরেকশনে ঘুরতে পারে। যদিও আমি এই মুহূর্তে ধরে নিচ্ছি যে কন্ডাক্টরটা এই মুহূর্তে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে। তো ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট যদি করায়, ব্যাপারটা খুব স্লোলি বোঝো যে একটু পরে কন্ডাক্টরটার কিন্তু পজিশনটা এরকম হয়ে যাবে। একটু লক্ষ্য করো, একটু পরে কন্ডাক্টরটার পজিশন এরকম হয়ে যাবে, যেটা এখানে আসবে এ এবং এখানে আসবে বি। এই মুহূর্তে কন্ডাক্টরটা আর এখানে নেই। যখনই কন্ডাক্টরটা এখানে চলে আসবে তখন দেখো কিছু সংখ্যক ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এই কন্ডাক্টরটাকে দিব্যি লিংক করছে, মানে ম্যাগনেটিক ফ্লাক্স এই কন্ডাক্টরটাকে লিংক করছে। লিংক করার সাথে সাথে এই কন্ডাক্টরে কি হবে, এই কন্ডাক্টরে ইএমএফ জেনারেট হবে। তুমি বলছো যে স্যার চেঞ্জেবল ইএমএফ জেনারেট হতে হবে, তো অবশ্যই চেঞ্জেবল ইএমএফ জেনারেট হতে হবে এবং তাই হচ্ছে, কারণ এই কন্ডাক্টরটা যখন এখানে ছিল কোনো ইএমএফ জেনারেট হচ্ছিল না, তখন কোনো ফ্লাক্স লিংক করছিল না। যখন এখানে এলো তখন কিন্তু তার মধ্যে ফ্লাক্স লিংক করছে। তার মানে এটা বলা যায় যে কন্ডাক্টরে এই সময় ফ্লাক্স লিংক করছিল না, এই সময় ফ্লাক্স লিংক করছে। তার মানে এই কন্ডাক্টরটাই ফ্লাক্স লিংকিং এর পরিবর্তন হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সেকেন্ড লতে কিন্তু এটাই বলা আছে যে চেঞ্জেবল হতে হবে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকিংটা, এবং যত এই চেঞ্জের যত রেটটা যত বাড়বে তত কিন্তু ইএমএফ প্রোডাকশনটা বেশি হবে। এটা সেকেন্ড লতে স্পষ্ট করে দেওয়া আছে। কাজেই এখন এই কন্ডাক্টরটা রোটেট করাতেই, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, রোটেট করাতেই এর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ তৈরি হলো। এখন আমার বক্তব্য হচ্ছে তুমি একটু লক্ষ্য করো যে এই কন্ডাক্টরটাকে যদি একটা কন্টিনিউয়াস রোটেশন দাও, একটু পরে এই কন্ডাক্টরটার পজিশনটা এরকম হবে, এখানে এ এখানে বি। তো যখন এরকম হবে তখন আরো বেশি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স লিংক করবে, তখন আরো বেশি ইএমএফ জেনারেট হবে, আরো বেশি ইএমএফ জেনারেশন হবে। এভাবে যদি চলতে থাকে তাহলে কন্ডাক্টরটা একটা সময় এরকম পজিশনেও আসবে। একটু ভালো করে লক্ষ্য করো যে এটা এ পয়েন্ট এবং এটা বি পয়েন্ট। যখন এই কন্ডাক্টরটার পজিশনটা এরকম হবে তখন দেখো এই কন্ডাক্টরের এই গোটা সারফেসে সবথেকে বেশি ফ্লাক্স লিংক করছে, তখন উৎপাদিত ইএমএফটা সর্বোচ্চ হবে, এটাই স্বাভাবিক। কাজেই যে উৎপাদিত ইএমএফটা হবে সেই ইএমএফটা কন্ডাক্টরের রোটেশনের সঙ্গে কিন্তু পরিবর্তন হবে। কন্ডাক্টরের রোটেশনের সঙ্গে যেহেতু পরিবর্তন হচ্ছে তাই কিন্তু অল্টারনেটিং ইলেকট্রিসিটি
ইলেকট্রিসিটি কিন্তু ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে। যদি স্টেডি রেটে ইএমএফ প্রোডাকশন হতো তাহলে সেটাকে আমরা অল্টারনেটিং ইএমএফ বলতাম না, সেটাকে কিন্তু আমরা ডাইরেক্ট ইএমএফ বলতাম। কাজেই এখানে যে ইএমএফটা তৈরি হচ্ছে যদি এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত লক্ষ্য করি, তার মানে তুমি দেখতে পাচ্ছ কন্ডাক্টরের যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে সেই ডিসপ্লেসমেন্টটা কিন্তু 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্ট হয়েছে। শুরু করেছিলাম এখান থেকে, এখানে এসে শেষ করেছি। কাজেই জিরো থেকে তার ইএমএফটা বাড়তে বাড়তে এরকম একটা ভ্যালুতে পৌঁছাবে, এরকম একটা ভ্যালুতে পৌঁছাবে। তো এটাকে আমরা বলি যে অল্টারনেটিং ইলেকট্রিসিটিতে যদি কন্ডাক্টর এরকম পজিশনে চলে আসে তাহলে তার ইএমএফ প্রোডাকশনটা কিন্তু সর্বোচ্চ হয়। তো ইএমএফ প্রোডাকশনটা এখানে যথারীতি সর্বোচ্চ হচ্ছে। এবারে কন্ডাক্টরটা যদি আবার রোটেট করে, ফার্দার রোটেট করে, আমি তো বলেছি একটা কন্টিনিউয়াস রোটেশন দিতে হবে। যেই কন্ডাক্টর দাঁড়িয়ে যাবে না, যদি কন্ডাক্টর দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু কন্ডাক্টরে ইএমএফ জেনারেশন হবে না, কারণ দাঁড়িয়ে গেলে সে কিন্তু কন্টিনিউয়াস একটা স্টেডি রেটে ফ্লাক্স লিংক করবে, আর স্টেডি রেটে ফ্লাক্স লিংক করলে ইএমএফ জেনারেশন হবে না। ফ্যারাডেজ ল অফ ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে সেকেন্ড ল, ইট ডিমান্ডস কি চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স লিংক হতে হবে, ডিমান্ড করছে যে চেঞ্জেবল ম্যাগনেটিক ফ্লাক্স লিংক। কাজে এটাকে ঘোরাতেই হবে। তো যখনই তুমি ঘোরাবে তখন দেখো এই কন্ডাক্টরের পজিশনটা এরকম হয়ে যাবে, এ বি সাপোজ দ্যাট। তো এভাবে কিন্তু আবার ফ্লাক্স লিঙ্কিং কিন্তু কমে যাচ্ছে। একটু লক্ষ্য করো, এই দিকে যে ফ্লাক্সটা লিংক করছিল সেই ফ্লাক্সটা পাস হয়ে যাচ্ছে, কন্ডাক্টর আর লিংক করছে না। কাজেই ফ্লাক্স লিঙ্কিং কমে যাবে, উৎপাদিত ভোল্টেজ কিন্তু আবার কমে যাবে। তো তোমার যদি এটাকে গ্রাফিক্যালি দেখাতে হয় তাহলে বাড়তে বাড়তে এই পজিশনে গেল, গিয়ে আবার কিন্তু কমতে থাকবে। এবারে এই কন্ডাক্টরটা এই মুহূর্তে এখানে আছে, যদি এই কন্ডাক্টরটা ঘুরে এখানে আসে তাহলে যে পজিশনটা হবে, তাহলে পজিশনটা এখানে যদি ক্লিয়ার করে দেখানো যায় তাহলে দেখবে যে এখানে ক্লিয়ার করে দেখাই, তাহলে কন্ডাক্টরটা এই জায়গায় চলে এসছে। একটু লক্ষ্য করো, এই জায়গায় চলে এসছে। তো এই এখানে ছিল আগে এ, কিন্তু এটা ঘুরে এখানে এসছে, বিটা এখানে এসছে। এবারে আমি বলি যে এই কন্ডাক্টরটার মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট কতটা হলো। একটু লক্ষ্য করো, মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট কিন্তু 180 ডিগ্রি হলো। মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট 180 ডিগ্রি হলো, এবং এই মুহূর্তে এট দ্য সেম টাইম উৎপাদিত ভোল্টেজ কত দেখো, এখানে যখন ছিল তখন ম্যাক্সিমাম ছিল, এখানে যখন ঘুরে এলো উৎপাদিত ভোল্টেজ কিন্তু জিরো হয়ে গেল। সুতরাং এখান থেকে যখন এখানে রোটেশন সে শুরু করেছিল তার কিন্তু ইনডিউসড ভোল্টেজ কিন্তু কমতে শুরু করেছিল। তো কমতে 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 কিন্তু জিরোতে পৌঁছেছে। এই মুহূর্তে আমরা আছি জিরোতে। কাজেই এখানে যে ইনডিউস ভোল্টেজ এই মুহূর্তে সেটা জিরো। তার মানে কন্ডাক্টরের মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে সে কোথায় ছিল আর কোথায় আছে, তার কতটা পথ ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটাকে যদি আমরা ডিগ্রিতে ক্যালকুলেট করি তাহলে দেখবে দিব্যি এটা কিন্তু 180 ডিগ্রি। কাজে ইএমএফ যেটা উৎপন্ন হয়েছে সেই ইএমএফ কতটা ডিগ্রি কমপ্লিট করেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার ভাবে দেখানো আছে যে ইএমএফটাও কিন্তু 180 ডিগ্রি পথ অতিক্রম করেছে। আমি বলছি এই কন্ডাক্টরটা ঘুরে যদি আবার এখানে আসে, মানে সেই পূর্বের অবস্থায় ফিরে আসে, পূর্বের অবস্থায় ফিরে আসলে ব্যাপারটা এখন বুঝতে তোমার অনেক সুবিধা হবে। আবার কন্ডাক্টর পূর্বের অবস্থায় ফিরে এসেছে, তার মানে কন্ডাক্টরের মেকানিক্যাল ডিগ্রি ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, এখানে আবার এ ফিরে এসছে, এখানে বি 360 ডিগ্রি হয়েছে। 180 ডিগ্রি ডিসপ্লেসমেন্টে দেখেছিলাম, এরও 180 ডিগ্রি হয়েছে। তো এর 180 ডিগ্রি হয়েছে। এবারে যদি 360 ডিগ্রি ঘুরে আসে, অবভিয়াসলি তুমি বলবে যে এখানে এ এসছে, এখানে বি, সাপোজ দ্যাট এই পজিশনটা। তো এবার লক্ষ্য করো আগের বারে কি হচ্ছিল, যখন এখান থেকে স্টার্ট শুরু হয়েছিল এ কন্ডাক্টরটা কিন্তু এই উপর থেকে নিচে নামছিল। এবারে মানে এ কন্ডাক্টরটা নর্থ পোলের আন্ডারে ছিল এবং বি সাইডটা সাউথ পোলের আন্ডারে ছিল। এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ, 180 ডিগ্রি ঘোরার পর বি কন্ডাক্টরটা কিন্তু ইজ আন্ডার নর্থ পোল হয়ে গেছে। মানে এই যে নর্থ পোলের যে জোনের আন্ডারে বি কন্ডাক্টর এসে গেছে, বি সাইড এসে গেছে। কাজেই এই বি কন্ডাক্টর তখন কিন্তু নিচে নামছে, যে ঘটনাটা 180 ডিগ্রি আগে এ কন্ডাক্টরের ক্ষেত্রে ঘটছিল। কাজেই এখন কিন্তু যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হবে তার ডাইরেকশন কিন্তু রিভার্স হয়ে যাবে, ডাইরেকশন সেম থাকবে না, কারণ কন্ডাক্টর নিজেই ঘুরে গেছে। 180 ডিগ্রি ঘুরলে কন্ডাক্টর ঘুরে গেছে। কাজেই এখানে যে ইএমএফটা এবারেই কন্ডাক্টর যত এইদিকে রোটেট করবে তত কিন্তু ইএমএফটা এই দিকে প্রডিউস হবে, এই দিকে প্রডিউস হয়ে একটা সময় আবার জিরোতে যাবে। কখন জিরোতে যাবে, এই এ সাইড ঘুরে যখন আবার এই পজিশনে চলে আসবে। সেটা কিরকম হবে লক্ষ্য করো। তো আমি বলছি যে আবার কন্ডাক্টরটা এখানে ঘুরে এসছে, এখানে ঘুরে আসার পরে
এক পাক কিন্তু কমপ্লিট করে ফেলেছি, সুতরাং 360 ডিগ্রি মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। 360 ডিগ্রি যখন মেকানিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, অবভিয়াসলি ওখানে 360 ডিগ্রি ইলেকট্রিক্যাল ডিসপ্লেসমেন্টও কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে ওর প্রডিউস ভোল্টেজ 0। আবার পুনরায় যদি আর এরকম ঘটনাই ঘটে, তাহলে এভাবে আরেকটা সাইকেল কিন্তু কমপ্লিট হবে। তো আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে এই যে কন্ডাক্টরটাকে একটা রোটর, একটা শ্যাফটের সঙ্গে ফিক্স করে আমি যে রোটেশনটা দিচ্ছি, এটা অবভিয়াসলি এই রোটেশনটা আমরা বাইরে থেকে মেকানিক্যাল রোটেশন দিই। মেকানিক্যাল এনার্জি বলা হয়, যে জেনারেটরে মেকানিক্যাল এনার্জি দিতে হয় তবেই আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাই। যে মেকানিক্যাল এনার্জি দিতে হয় সেটা হচ্ছে এই রোটেশনটা। এখন বক্তব্য হচ্ছে যে রোটেশন আমি রোটেট করাবো, দেখো ভালো করে বুঝো, যে নাম্বার অফ সাইকেল ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে কতগুলো সাইকেল কমপ্লিট করবে সেটাই তার ফ্রিকোয়েন্সি। এখন আমি যদি মনে করি 1 সেকেন্ডের মধ্যে 2 পাক ঘুরছে, মাত্র 2 পাক, ইন আ সেকেন্ড, 2 রেভলিউশন 2 পাক ইন আ সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে স্বাভাবিকভাবেই দুটো পাক কমপ্লিট করছে, কাজেই দুটো এরকম সাইকেল তৈরি হবে। এটা 360 ডিগ্রি, দুটো এরকম সাইকেল তৈরি হবে। তখন আমি ফ্রিকোয়েন্সিকে কি বলবো? সিম্পলি 1 সেকেন্ডে কটা সাইকেল তৈরি হয়েছে? দুটো সাইকেল, কাজে আমি ফ্রিকোয়েন্সিকে বলবো 2 হার্টজ। মনে করা যাক যে এই কন্ডাক্টরটাকে 1 সেকেন্ডে 50 রেভলিউশন দিলে, 50 রেভলিউশন, তুমি ভাবছো 50 রেভলিউশন কি পসিবল? এক্স্যাক্টলি পসিবল, খুব পসিবল। তো যদি 50 রেভলিউশন দাও, তাহলে 50 রেভলিউশন ইন আ সেকেন্ড, তাহলে সাইকেল কটা কমপ্লিট করবে? নিশ্চিতভাবে 50টা সাইকেল কমপ্লিট করবে। সুতরাং ফ্রিকোয়েন্সি হবে তখন কিন্তু 50 হার্টজ অথবা 50 সাইকেল পার সেকেন্ড। 50 সাইকেল পার সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। তো তাহলে আমার এর যে স্পিডটা, সেই স্পিডটা সাধারণভাবে আমরা আরপিএম এ স্পিডটাকে রাখি। আরপিএম, রেগুলেশন পার মিনিট। তো মনে করা যাক যে এর আরপিএমটা 1500 আরপিএম, 1500। মনে করা যাক 1500 আরপিএম এ ঘোরাচ্ছ, তার মানে 1500 রেভলিউশন ঘোরাচ্ছ এটাকে মেকানিক্যালি। রেভলিউশন ইন 1 সেকেন্ড, 1 মিনিট, সরি, আরপিএম এ থাকে, আরপিএম, রেভলিউশন পার মিনিট কত? 1500 রেভলিউশন কমপ্লিট করছে ইন 1 মিনিট, মানে 60 সেকেন্ড। সো আমি যদি 60 সেকেন্ডে 1500 আরপিএম কমপ্লিট করছে, তাহলে 1 সেকেন্ডে কত আরপিএম কমপ্লিট করছে? 1500 বাই 60 ইকুয়ালস টু 25। তো 25টা সাইকেল কমপ্লিট করছে, বুঝো, 25টা রেগুলেশন কমপ্লিট করছে। তো রেগুলেশন কমপ্লিট করলে ফ্রিকোয়েন্সি কত হবে? 25 হার্টজ, বিকজ 25টা সাইকেল কমপ্লিট করছে ইন আ সেকেন্ড। কাজেই ফ্রিকোয়েন্সি হবে 25 হার্টজ। সুতরাং আমি কি পেলাম? এটাকে আমি দেখলাম যে 60 সেকেন্ডে 1500 রেগুলেশন। তো 1500 রেগুলেশনটা কি? অ্যাকচুয়ালি এটা n ইকুয়ালস টু n মিন্স আরপিএম, আর আরপিএম যদি বলে দেওয়া থাকে 1500, তাহলে 1500 নিয়ে ক্যালকুলেশন করছি। কিন্তু যদি আমার আরপিএম বলে দেওয়া থাকে n, তাহলে আমি কি বলছি যে 60 সেকেন্ডে n রেগুলেশন, তাহলে 1 সেকেন্ডে কত রেগুলেশন? n বাই 60 রেগুলেশন। এটাকে যদি বলে দেওয়া থাকে দিবি ক্যালকুলেশন করতে পারবে, যদি না বলা থাকে, আরপিএম যদি না বলে দেওয়া থাকে, তাহলে এটাই হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। সুতরাং কি পাচ্ছি? ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু n বাই 60। অনেকের প্রশ্ন হয় যে এটা কেন হয় না, কে বলেছে এটা হয় না? অবশ্যই এটা হয়। ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু n বাই 60 কেন হবে না? তোমরা দেখতেই পাচ্ছ ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু n বাই 60। কিন্তু সব ক্ষেত্রে এটা হবে না, কখন এটা হবে না সেটা আমরা দেখব। এ পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে এটা ক্লিয়ার করবো। এবারে যে জিনিসটা বোঝাতে চলেছি সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো ক্লিয়ার করলাম? ওকে। তো দেখো, এখানে আমি তোমাকে যে এক্সাম্পলটা দেখালাম, সেই এক্সাম্পলটা কিন্তু একটা জেনারেটর এমন নিয়েছিলাম যার দুটো পোল ছিল,
কিন্তু জেনারেটরের যে দুটো পোল থাকবে তার তো কোনো এমন তো কোনো কথা নেই। জেনারেটরে 4টে পোল হতে পারে, 6টা পোল হতে পারে, 8টা পোল হতে পারে, মানে যে কোনো ইভেন নাম্বারের পোল হতে পারে। তো কেন আরো বেশি পোল হবে? কারণ আমরা দেখেছি বেশি পোল করার সুবিধা রয়েছে। বেশি পোল করার অন্যতম একটা সুবিধা হচ্ছে যে আমি ভালো ফ্রিকোয়েন্সি পেতে গেলে আমাকে দেখছি একটা জিনিস কি লক্ষ্য করলাম, যে বেশি ফ্রিকোয়েন্সি পেতে গেলে আমাকে বেশি জোরে ঘোরাতে হবে। তার মানে 1 সেকেন্ডে আরো বেশি জোরে ঘোরাতে হবে, তাহলে আরো বেশি সাইকেল কমপ্লিট করবে, ফ্রিকোয়েন্সিও বাড়বে। তো আমি বলছি শুধুমাত্র কি রোটেশন বাড়িয়ে, রেগুলেশন বাড়িয়ে ফ্রিকোয়েন্সি বাড়ানো যায়? দেখো একটু লক্ষ্য করো, আমরা পোল সংখ্যা বাড়িয়েও কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি, পোল সংখ্যা বাড়িয়েও ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি। তার মানে আমরা আইদার রেগুলেশন বাড়াতে পারি অর কি করতে পারি, পোল সংখ্যা বাড়াতে পারি। এইটাই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। লক্ষ্য করো একটু, মনে করা যাক এটা তোমার স্টেটর বডি, যথারীতি এটা তোমার স্টেটর বডি, এখানে তোমার স্টেটর বডি, এটা তোমার নর্থ পোল, সাপোজ দ্যাট এটা তোমার সাউথ পোল, সরি পোলগুলো আমি পরে বলছি। এটা একটা পোল, এটা একটা পোল। আমি এবারে কথা বলবো 4টে পোলের একটা মেশিন নিয়ে, 4টে পোলের একটা মেশিন নিয়ে। তোমরা শুনে থাকবে যে যখনই আমি 4টে পোল প্লেস করব কোনো মেশিনে, তখন শুনে রাখো ভালো করে, অল্টারনেট পোল শুড বি অপোজিট ইন পোলারিটি। তো অল্টারনেট পোল মানে পাশাপাশি পোল কখনো সেম হওয়া চলবে না। তার মানে এটা যদি নর্থ পোল হয়, এটাকে কিন্তু নর্থ পোল হওয়া চলবে না, সাউথ পোল হতে হবে। এটাকে সাউথ পোল হওয়া চলবে না, নর্থ পোল হতে হবে। এটাকে সাউথ পোল হতে হবে। এখন লক্ষ্য করে দেখো যে অল্টারনেট পোল, পাশাপাশি কোনো দুটো পোল কিন্তু সেম ইন পোলারিটি নয়। অনেকেই প্রশ্ন করেছে যে স্যার এরকম কেন হয়, কেন এটা নর্থ এটা সাউথ হলে কি সমস্যা হতো, এটা নর্থ এটা সাউথ হলে এটা নর্থ এটা সাউথ হতো অবভিয়াসলি। তো তখন আমি তোমাকে বলি একটু সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। সাপোজ মনে করা যাক যে এটা নর্থ এটা সাউথ, আবার এটা নর্থ এটা সাউথ। তুমি এখন কি দেখতে পাচ্ছ যে নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস হবে, নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাস হবে। তো তুমি এইটা কেন করেছো? তুমি ভাবছো যে এর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এভাবে আসুক, এর ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স এভাবে আসুক, এই ডিরেকশনে এই ডিরেকশনে। তো কখনো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স একে অপরকে ইন্টারসেক্ট করে না। এটা যদি করা হয় তাহলে কিন্তু ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স একদম ম্যাগনেটিক ক্যারেক্টারের রুলে যেটা রয়েছে, এর ক্যারেক্টারিস্টিক্স এটা, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, ম্যাগনেটিক ফ্লাক্স ডোন্ট ক্রস ইচ আদার। কেউ কাউকে কিন্তু ক্রস করে না, কাজেই এটা সম্ভব না। এটা করলে অনেক রকম সমস্যা আছে, এখন সেদিকে পুরোটা ঢুকছি না, জাস্ট আমি একটু টাচ দিয়ে চলে যাচ্ছি, কারণ আজকে যে টপিকটা সেটাকে বেশি করে ফোকাস করতে চাই। তো মনে করা যাক যে এটা নর্থ পোল, সো দ্যাট এটাকে সাউথ পোল হতে হবে, এটা নর্থ পোল, এটাকে সাউথ পোল হতে হবে, এটা নর্থ পোল হতে হবে, এটা সাউথ পোল হতে হবে। মোদ্দা কথা হলো অল্টারনেট পোল, অ্যাডজাসেন্ট পোল শুড বি ইন অপোজিট ইন পোলারিটি, মাইন্ড ইট। তো এখন বোঝো, এখন মনে করা যাক যে এখানে একটা কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টরকে প্লেস করেছে, একটু পরে ঘোরাবে, ডেফিনেটলি ঘোরাবে। তো লক্ষ্য করো যে এখন ম্যাগনেটিক সার্কিটটা কিভাবে কমপ্লিট হচ্ছে। ম্যাগনেটিক সার্কিট দেখো, এটা নর্থ পোলের ম্যাগনেট, এর ফ্লাক্স গুলো সাউথ পোলে যাবে, ফ্লাক্স গুলো সাউথ পোলে যাবে। তো ফ্লাক্স যদি সাউথ পোলে যায়, এর দুপাশে দেখো সাউথ পোল আছে, ভালো করে লক্ষ্য করো। তখন এই ফ্লাক্সটা নিশ্চয়ই এই সোজাসুজি ডাউনওয়ার্ড পাস হবে না, তখন ফ্লাক্স গুলো কিভাবে যাবে, এভাবে যাবে। লক্ষ্য করো, ফ্লাক্স গুলো এভাবে পাস হবে। সিমিলারলি এই পাশের ফ্লাক্স গুলো তখন এদিকে যাবে না, এদিকেও একটা সাউথ পোল আছে, সুতরাং এই ফ্লাক্স গুলো কোন দিকে যাবে, এই দিকে যাবে। এরকম ভাবে ফ্লাক্স গুলো পাস হচ্ছে। এই ডিরেকশনটা কিন্তু এটা অ্যারো হেড দিয়ে দেখানো হচ্ছে, এই যে
এই ডিরেকশনে ফ্লাক্স পাস হচ্ছে। আমি যদি এই পোলের কথা বলি, এটাও একটা নর্থ পোল, এর ফ্লাক্স গুলো সাউথ পোলে যাবে। কাজেই এর ফ্লাক্স গুলো সাউথ পোলে কিভাবে যাবে দেখো, লক্ষ্য করো, এভাবে যাচ্ছে। কন্ডাক্টর এ এন্ড বি এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং জায়গাতে আছি। এই মুহূর্তে কন্ডাক্টর এবি তে কতটা ফ্লাক্স লিংক করছে বলবো, তার আগে আরেকটা কথা বলে নি যে নর্থ পোল থেকে সাউথ পোলে ফ্লাক্স পাস হচ্ছে। সাউথ পোল থেকে কিন্তু আবার এমনি করে এই যতগুলো ফ্লাক্স এ পাঠিয়েছিল তার ফ্লাক্সটা কিন্তু এদিকে পাস হয়ে রিটার্ন চলে যাচ্ছে। যতগুলো ফ্লাক্স এ পাঠিয়েছিল এই ডিরেকশনে তার ফ্লাক্সটা কিন্তু এই কোরের মধ্যে দিয়ে আবার নর্থ পোলে এসে ঢুকে যাচ্ছে। সিমিলারলি যতগুলো ফ্লাক্স এই দিকে গেছিল সমস্ত ফ্লাক্সই কিন্তু এভাবে এসে রিটার্ন চলে আসছে। এর থেকে যতগুলো ফ্লাক্স এই সাউথ পোল দিয়েছিল ওকে কিন্তু আবার এইভাবে রিটার্ন করে দিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ ম্যাগনেটিক পাথ, কত সুন্দর ম্যাগনেটিক পাথ। এই একটা ম্যাগনেটিক পাথ, এই একটা ম্যাগনেটিক পাথ, এই একটা ম্যাগনেটিক পাথ, এই একটা ম্যাগনেটিক পাথ, চারটে ম্যাগনেটিক পাথ তোমরা দেখতে পাচ্ছ, ক্লোজ ম্যাগনেটিক পাথ। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে এবি যে কন্ডাক্টরটা রেখেছি, এই এবি কন্ডাক্টরে এই মুহূর্তে কতগুলো ফ্লাক্স লিংক করছে? কোনো ফ্লাক্স লিংক করছে না, কোনো ফ্লাক্স লিংক আগেও করেনি। তো লক্ষ্য করো যে কোনো ফ্লাক্স যদি লিংক না করে, তাহলে কোনো ফ্লাক্স যদি লিংক না করে, তো এটাকে আমি আরেকটু ক্লিয়ার করে আঁকবো। কোনো ফ্লাক্স যদি লিংক না করে, এটা হচ্ছে তোমার সাপোজ মনে করা যাক মেকানিক্যাল, এটা মেকানিক্যাল ডিগ্রি, মেকানিক্যাল মানে কন্ডাক্টরটাকে কতটা রোটেট করাচ্ছ, কতটা ডিগ্রি ডিসপ্লেসমেন্ট করাচ্ছ। আর এটা তোমার ইলেকট্রিক্যাল, এটা ইলেকট্রিক্যাল, তার এগেইনস্টে কতটা ইলেকট্রিক্যালি ট্রাভেল হচ্ছে, ইলেকট্রিক্যাল ডিগ্রি ট্রাভেল হচ্ছে। মাইন্ড ইট, এই মুহূর্তে যখন কন্ডাক্টরটা এখানে আছে তখন কোনো ফ্লাক্স লিংক করছে না, কোনো ফ্লাক্স লিংক করছে না। কিন্তু কন্ডাক্টরটাকে কোন একটা নির্দিষ্ট ডাইরেকশনে ঘোরাবে, অবশ্যই নির্দিষ্ট ডাইরেকশনে যখনই ঘোরাবে কন্ডাক্টরের সাপোজ রাইট ক্লকওয়াইজ ডিরেকশনে কন্ডাক্টরকে রোটেট করাচ্ছ, একটু পরে কন্ডাক্টরটার পজিশন এরকম, আচ্ছা একবারে এতটা নিলাম না, এরকম হবে কিনা দেখো। যখনই এরকম হবে তখন কন্ডাক্টরটাতে ফ্লাক্স লিংক করতে শুরু করেছে, ফ্লাক্স লিংক করতে শুরু করেছে, ঠিক আছে। যখনই দুদিকে ফ্লাক্স লিংক করতে শুরু করেছে, যখনই কন্ডাক্টরের ফ্লাক্স লিংকিং শুরু হবে তখনই কন্ডাক্টরে ইএমএফ জেনারেশন শুরু হবে। দেখো এখান থেকে যেই টার্নিং শুরু করেছে চেঞ্জেবল ফ্লাক্স লিংকিং করতে শুরু করেছে। প্রথমে একটা ফ্লাক্স, দুটো ফ্লাক্স, এই করতে করতে বাড়ছে। যখন এই কন্ডাক্টরটা ঘুরে একদম এই জায়গাটায় আসছে, মাইন্ড ইট, ঘুরে দেখো ডিগ্রি ডিসপ্লেসমেন্টটা বুঝতে হবে। ঘুরে যখন এই জায়গাটায় আসছে, ঘুরে যখন ওখানে যাচ্ছে তখন তার ডিগ্রি ডিসপ্লেসমেন্টটা কতটা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিগ্রি ডিসপ্লেসমেন্টটা কতটা হচ্ছে, কন্ডাক্টরটা ঘুরে যখন এখানে এলো তখন তার ডিগ্রি ডিসপ্লেসমেন্টটা কতটা হলো। দেখো কন্ডাক্টর এখান থেকে এখানে এলো মানে সে অলমোস্ট 45 ডিগ্রি ট্রাভেল করেছে। এতটা এলে 90 ডিগ্রি, 45 ডিগ্রিতে যখন এলো তখন সে ম্যাক্সিমাম ফ্লাক্স লিংক করছে, মাইন্ড ইট, ম্যাক্সিমাম ফ্লাক্স লিংক করছে। তো এই করতে করতে কন্ডাক্টরটা যখন এখানে চলে এলো, কন্ডাক্টরটা যখন এখানে চলে এলো, এটা এ এটা বি, তখন এই কন্ডাক্টরের ফ্লাক্স লিংকিং কত? জিরো, আবার জিরো। তো দেখতে পাচ্ছি যে কন্ডাক্টর যখন এখানে ছিল, কন্ডাক্টরটা যখন এখানে ছিল তখন ফ্লাক্স লিংকিং জিরো, যখন এখানে এলো তখনও ফ্লাক্স লিংকিং জিরো। মানে আফটার ট্রাভেলিং 90 ডিগ্রি ফ্লাক্স লিংকিং আবার জিরো হয়ে যাচ্ছে, তাহলে উৎপাদিত ইএমএফ জিরো হয়ে যাবে। তো আমি বলছি কন্ডাক্টর ঘুরলো 90 ডিগ্রি, তখন ফ্লাক্স লিংকিং জিরো, এবং ফ্লাক্স লিংকিং কত ডিগ্রিতে ম্যাক্সিমাম হয়েছিল? 45 ডিগ্রি। কন্ডাক্টর যখন 45 ডিগ্রিতে ছিল, এটা 90 ডিগ্রি, আর 45 ডিগ্রি হচ্ছে এটা সাপোজ দ্যাট এটা। তার মানে এই জায়গাতে ম্যাক্সিমাম ইএমএফ জেনারেট করেছিল, মাইন্ড ইট,
ম্যাক্সিমাম ইএমএফ জেনারেট করেছিল। তার মানে এখান থেকে শুরু করেছিল ইএমএফ জেনারেশন করা, ঘুরতে ঘুরতে যেই টার্ন নেবে ইএমএফ জেনারেশন হবে, কত ডিগ্রিতে গিয়ে ম্যাক্সিমাম ইএমএফ জেনারেট করছে। তো দেখো যখন 45 ডিগ্রিতে তখন কিন্তু ম্যাক্সিমাম ইএমএফ জেনারেট হচ্ছে। তো ম্যাক্সিমাম বলতে গেলে তোমাকে এটা ম্যাক্সিমাম, বোঝো, জিরো থেকে ম্যাক্সিমামে পৌঁছালো, এটা ইএমএফ। জিরো থেকে ইএমএফ এর ভ্যালু ম্যাক্সিমামে পৌঁছালো। এবারে কন্ডাক্টরটা যখন 180 ডিগ্রি ঘুরবে, লক্ষ্য করো কন্ডাক্টর যখন 90 তখন ইএমএফ কত, লক্ষ্য করো কন্ডাক্টর যখন 90 ডিগ্রি ঘুরেছে তখন ইএমএফ কিন্তু আবার জিরো হয়ে গেছে, কারণ কোনো ফ্লাক্স লিঙ্কিং নেই। তখন ইএমএফ জিরো মানে, লক্ষ্য করো ইএমএফ জিরো হয়ে গেছে। এবারে কন্ডাক্টরটা যখন 90 পরে আবার রোটেশন শুরু করবে, তার মানে কন্ডাক্টরটা যখন এরকম জায়গায় আসবে 45 আবার 45 ডিগ্রিতে আসবে, জিরো থেকে আবার 45 ডিগ্রিতে আসবে, তখন আবার সব থেকে বেশি ফ্লাক্স লিঙ্ক করবে। তুমি একটা কন্ডাক্টরকে ঘুরিয়ে দেখো, নিজে ঘুরিয়ে দেখো, তোমার যে এক্সারসাইজ বুক আছে তার উপরে তুমি দেখো, পেনটাকে ঘোরাও, বুঝতে পারবে। তো আবার 45 ডিগ্রি যখন এ ট্রাভেল করছে মেকানিক্যালি 45 ডিগ্রি ট্রাভেল করছে, তখন কিন্তু ম্যাক্সিমাম ইএমএফ ইনডিউসড হচ্ছে। যখন এ 180 ডিগ্রি মানে এখান থেকে আবার যখন এখানে চলে এলো, কন্ডাক্টরটা যখন এখানে চলে এলো, আবার ফ্লাক্স লিঙ্কিং জিরো হয়ে যাচ্ছে, মোদ্দা কথা তারপরের এই যে ট্রাভেলিংটা, এই ট্রাভেলিং এই 45 ডিগ্রিতে আবার ম্যাক্সিমাম ইএমএফ জেনারেট হচ্ছে, কিন্তু রিভার্স ইন ডিরেকশন, বোঝো, রিভার্স ইন ডিরেকশন, উল্টো দিকে, কারণ এই কন্ডাক্টরটা তখন তার ডাইরেকশন ঘুরে গেছে, সাউথ নর্থ পোলের আন্ডারে চলে এসেছে। হ্যাঁ, এই নর্থ পোলের ফ্লাক্স পাচ্ছে সে, কাজেই তার ডাইরেকশন যখনই ঘুরে যাবে উল্টো দিকে। এবারে আমি বলছি কন্ডাক্টর যখন এখানে চলে এলো তখন আবার জিরো হয়ে গেল, তার মানে এখানে মেকানিক্যালি সে যখন 180 ডিগ্রিতে চলে এলো, তখন 180 ডিগ্রিতে চলে আসবে, তখন কিন্তু আবার জিরো। এটা 41 সাইকেল, এই লক্ষ্য করো 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম, 180 ডিগ্রিতে আবার জিরো। একটা জিনিস কি এখানে বুঝতে পারলাম, যে এখানে 180 ডিগ্রি ট্রাভেল করলো কন্ডাক্টরটা, জাস্ট এই পয়েন্টটা এখানে এলো, তাতে ইলেকট্রিক্যাল ডিগ্রি ট্রাভেলিং কতটা হলো দেখো। এর যখন 180 ডিগ্রি হলো, এর তখন কিন্তু 360 ডিগ্রি হয়ে গেল, 360 ডিগ্রি হয়ে গেল। দিস ইজ হিউজ ইম্পর্টেন্ট, 360 ডিগ্রি হয়ে গেল। এবারে যদি এর ট্রাভেলিং যদি আরো 180 ডিগ্রি ট্রাভেল করে, দেখে নিতে পারো যে এই কন্ডাক্টর যখন 90 ডিগ্রিতে আছে, এই ঘুরে আবার 90 ডিগ্রিতে আসবে, তখন ফ্লাক্স লিঙ্কিং জিরো। বাট এই 90 ডিগ্রিতে যাবার সময় এই 45 ডিগ্রিতে, এই 45 ডিগ্রিতে যখন থাকবে এদিকে, তখন কিন্তু আবার ইএমএফ জেনারেশন হবে। তো এই 45 এ আবার ইএমএফ ম্যাক্সিমাম হবে, আবার ইএমএফ ম্যাক্সিমাম হচ্ছে 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম 45 ডিগ্রিতে ম্যাক্সিমাম হচ্ছে, আবার যেই 90 তে চলে যাচ্ছে তখন কিন্তু আবার জিরো হয়ে যাচ্ছে। যখন এই কন্ডাক্টরটা ঘুরে এই পয়েন্টটা এখানে এলো, তখন কিন্তু আবার জিরো হয়ে যাচ্ছে। সিমিলারলি এ যখন আবার ঘুরতে শুরু করবে 45 ডিগ্রিতে আবার ম্যাক্সিমাম হবে, 180 ডিগ্রিতে 360 ডিগ্রিতে আবার জিরো হয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করো যে মেকানিক্যালি এই নিজের জায়গায় ঘুরে এলো, এর জায়গায় এলো, বি এর জায়গায় চলে এলো, এক পাক ঘুরে এলো, বাট ইলেকট্রিক্যাল ডিগ্রি কতটা কমপ্লিট হলো, বোঝো, ইলেকট্রিক্যাল ডিগ্রি কতটা কমপ্লিট হলো। ইলেকট্রিক্যাল ডিগ্রি কমপ্লিট হলো কিন্তু 2 সাইকেল, মাইন্ড ইট, 360 into 2, this is 360, this distance 360, এই ডিসটেন্সটা 360, তার মানে ইলেকট্রিক্যাল ডিগ্রি ডিসপ্লেসমেন্ট 360 into 2, 360 into 2। আমি বলছি, তুমি কি বলছিলে, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু n/60, বেশ ভালো কথা। তো n/60, এখন তুমি বলছো
যে এক রেভুলেশন ওভার 60 সেকেন্ড মানে n রেভুলেশন ইন 60 সেকেন্ড, ভালো কথা, এটা রেভুলেশন। তো 60 সেকেন্ডে n রেভুলেশন, 1 সেকেন্ডে কত রেভুলেশন সেটাই ফ্রিকোয়েন্সি বলছিলে না? রেভুলেশনটাকে যদি ফ্রিকোয়েন্সি বলা যেত তাহলে এটাই হতো, কিন্তু তুমি রেভুলেশনকে ফ্রিকোয়েন্সি দুটো পোল যখন ছিল তখন বলতে পারছিলে, কারণ দুটো পোলে এক পাকে একটা সাইকেলই হচ্ছিল, 1 রেভুলেশন ইকুয়ালস টু 1 সাইকেল। বাট যখনই 4টে পোল হয়ে গেল তখন 1 রেভুলেশনে, মেকানিক্যালি 1 রেভুলেশনে এখানে কিন্তু দুটো সাইকেল কমপ্লিট হলো। কাজেই মাইন্ড ইট, 1 সেকেন্ডে 60 সেকেন্ডে যদি n রেভুলেশন হয়, 1 সেকেন্ডে রেভুলেশনের সংখ্যা তো n/60 হবে, বাট সাইকেল এর ডাবল, সাইকেলের ডাবল হচ্ছে। মাইন্ড ইট, দেখো এটা এত পাক যদি ঘোরে, এক পাকে দুটো সাইকেল, এক পাকে দুটো সাইকেল, 10 পাকে 20টা সাইকেল, 50 পাকে 100টা সাইকেল, তার মানে 25 পাকে 50টা সাইকেল। হা 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 হা, এইটাই অ্যাডভান্টেজ। 25 পাক দিলে 50টা সাইকেল। তো একটু আগে আমি বললাম 50 সাইকেল ফ্রিকোয়েন্সি পেতে গেলে টু পোলে কত পাক ঘোরাতে হচ্ছিল? 50 পাক ঘোরাতে হচ্ছিল ইন আ সেকেন্ড। কিন্তু যে সেটা যদি সম্ভব না হয় তাহলে কি 50 হার্টজ ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে না? হ্যাঁ, যদি 4টে পোল রেখে ওই সিস্টেমকে 25 পাক ঘোরায়, 25 পাক ঘোরালেই কিন্তু 50 সাইকেল হয়ে যাবে, কারণ 25 পাকে 50টা সাইকেল। আমরা তো তাই দেখলাম যে এখানে যদি 4টে পোল রাখি তাহলে এক পাকে দুটো সাইকেল, তো 4টে পোল থাকলে এক পাকে যদি দুটো সাইকেল হয় 25 পাকে 50টা সাইকেল হবে। সুতরাং দেখো, তুমি রোটেশন কমিয়ে দিও, রেগুলেশন কমিয়ে দিও, তুমি তোমার রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি পেতে পারছো। তো আমি বলছি তাহলে এটা রেগুলেশন হতে পারে, এটা নিশ্চয়ই সাইকেল কমপ্লিটেড ইন 1 সেকেন্ড এটা বলতে পারো না। তাহলে সাইকেল কমপ্লিটেড ইন 1 সেকেন্ড কি হবে? লক্ষ্য করো, সাইকেল কমপ্লিটেড ইন 1 সেকেন্ড, সাইকেল কমপ্লিটেড ইন, আচ্ছা এখানেই করি, সাইকেল কমপ্লিটেড, আমি বলছি যদি 4টে পোল থাকে তাহলে ডাবল, যদি এখানে 6টা পোল থাকে, লক্ষ্য করো দুটো পোলে কটা সাইকেল করছে? কটা? একটা। দুটো পোলে একটা সাইকেল করছে। 4টে পোলে কটা সাইকেল করবে? এক রেগুলেশনে 4টে পোলে কটা সাইকেল করবে? দুটো সাইকেল করছে, দেখলেন? 6টা পোলে তাহলে কটা করবে? 3টে। 8টা পোলে কটা করবে? 4টে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, এই যে সাইকেল ইকুয়ালস টু আমি p/2 লিখতে পারি না? দেখো, পোল কটা? দুটো পোল, 2/2 1ই হচ্ছে। এটাও আমি p/2 যদি লিখি তাহলে কি 2 পাবো? দেখো পোল কটা? 4টে। পোল কটা? 4টে। 4/2 দুটো সাইকেল। এখানেও যদি p/2 লিখি তাহলে কি 3টে পাবো? ডেফিনেটলি পাবো। 6 হচ্ছে পোল সংখ্যা, এটা সব পোল 6 হচ্ছে পোল সংখ্যা, p/2 করলে 3টে, এখানেও কিন্তু p/2। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল কমপ্লিট হবে p/2, মোদ্দা কথা p/2। সুতরাং ফ্রিকোয়েন্সি তো n/60 পেলাম ইনটু p/2। প্রথম কথা হচ্ছে যে 1 সেকেন্ডে তুমি কতগুলো রেগুলেশন দিচ্ছ। একটা রেগুলেশন দিলে দুটো পোল থাকলে একটা সাইকেল, 1 সেকেন্ডে যদি 1 পাক ঘুরে, যদি 1 সেকেন্ডে 1 পাক ঘুরে, দুটো পোল থাকলে একটা সাইকেল, দুটো পোল থাকলে একটা সাইকেল, 4টে পোল থাকলে দুটো সাইকেল, 6টা পোল থাকলে, তাহলে পোল সংখ্যার অর্ধেক সাইকেল পাচ্ছ। এখন যদি তুমি মনে করো যে 1 পাক না আমি 2 পাক ঘোরাবো, তাহলে ডাবল হয়ে যাবে, 2 পাক ঘোরালে ডাবল হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে রেগুলেশন। 1 সেকেন্ডে কত রেগুলেশন, কত পাক ঘোরাচ্ছি, সে কটা সাইকেল তো পাবোই। পোল সংখ্যা যাই থাক, সে কটা সাইকেল তো পাবোই। এবারে পোল কত আছে? পোল দুটো থাকলে এটাই। পোল যদি 4টে থাকে তাহলে দেখো এটার ডাবল। পোল যদি 6টা থাকে তাহলে দেখো 3 গুণ, রেগুলেশনের 3 গুণ, মেকানিক্যাল ডিগ্রি রেগুলেশনের 3 গুণ। দ্যাট ইজ ওয়াই তুমি কি লিখবে? তুমি লিখবে যে
frequency equals to n by 60 এটা in case of two pole, in case of two pole তুমি লিখবে frequency equals to n by 60 into pole by 2, it may be any number of pole, দুইও হতে পারে। তার মানে কি করলাম p by 2 কেন করলাম? p by 2 এই কারণে করলাম যে যদি আমার এখানে দুটো পোল থাকে তাহলে এটাই, চারটে পোল থাকলে তার ডাবল আমরা দেখতেই পেলাম, মেকানিক্যাল রেগুলেশন যাওয়া হবে, চারটে পোল থাকলে তার ডাবল, ছটা পোল থাকলে তার ডাবল। তো আই উইশ তোমরা বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, সাথে থেকেও আমরা এর আরো অ্যাডভান্স, যদি আমার মনে হয় যে এর আরো অ্যাডভান্স কিছু জানানো দরকার, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। আর এরপরে 3 ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে আমি আসবো তোমাদের সামনে, ততক্ষণ সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।